আন্দোলনে হতাহতদের স্মরণে আজ দোয়া গণমিছিল সহ নানা কর্মসূচি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী শিক্ষক সুশীল সমাজের প্রতিবাদ। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, কক্সবাজার বরিশাল সহ কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩১৬ জনে, নিখোঁজের সংখ্যা ১৫০’র কাছাকাছি। সংখ্যা আরও বাড়তে পারে নিহতের সংখ্যা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ঝুম বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করল মেডিকেলের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা। সকাল 10টা নাগাদ চিকিৎসকদের পাশাপাশি অধ্যয়নরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোড়ার তীব্র নিন্দা জানায় তারা। অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার নোংরা খেলায় মেতেছে। তবে সেনা, পুলিশ, বিজিবি নিয়ে নিরীহ মানুষ হত্যা করে এই আন্দোলন থামানো যাবে এমনটাও বলেন তারা। এ সময় চিকিৎসক সমাজ সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পরে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয়, যা ঢাকা মেডিকেল কলেজের সামনে শেষ হয়। আমরা বৃষ্টি স্নাত হতে জানি, যতই ঝড় আসে দিন একটা সাধারণ আন্দোলন, যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ একটা নিরস্ত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন। এত মানুষ মারা গেছে। শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমাদের কচি কচি সন্তান, যারা এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশকে পরিচালনা করবে, সেখানে তারা হাত দিয়েছে। কতবার দুঃসাহস হলে কাজটা তারা করতে পারে। তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের দায়ীদের বিচারের দাবিতে গণমিছিল করে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার, হয়রানি করছে। সকাল 10টায় প্রগতি সরণিতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই গণমিছিল করে। শান্তিপূর্ণ গণমিছিল থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করে, সরকার বারবার করে শিক্ষার্থীদের গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও তা মানছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এমন গ্রেফতার, হয়রানি চলতে থাকলে আন্দোলনও চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা। ছাত্র হত্যার দাবিতে, বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে প্রিয় শিক্ষাঙ্গনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড বহনের পাশাপাশি তারা স্লোগান দেন। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দোয়া, মোনাজাত ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা। তারই অংশ হিসেবে কলেজের সামনে এই অবস্থান। এ সময় ছাত্রদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। আটককৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দাবি তোলে তারা। সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্যদিবস রবিবারের ভিতরে মুক্তি চায়। 100টা তৃতীয় পক্ষের কোনো খারাপ মানুষ থাকে, আপনারা তাদেরকে বিএনপি বলুন, শিবির বলুন, জামায়াত বলুন, 100টা মানুষের জন্য বাকি 900টা ছাত্রের একজনের গায়েও যদি একটা ফুলের টোকা পড়ে, এর জবাব আপনাদেরকে দিতে হবে। আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায় সরকার থেকে?
আমাদের সন্তান রাজাকার না, আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। খারাপ সময়ে যেন পিছুই ছাড়ছে না কিছু পরিবারের। রাজধানীর যাত্রাবাড়ির নিজ বাসায় আত্মহননের পথ বেছে নেন পানি বিক্রেতা জিসানের স্ত্রী মিষ্টি আক্তার। এর ঠিক 7 দিন আগে আন্দোলন দেখতে গিয়ে গুলিতে প্রাণ হারান তার স্বামী। এক বুক বেদনা কাটিয়ে ওঠার আগেই আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে নতুন এই ধাক্কা। জিসান মিষ্টির 2টি পরিবার মেনে নিতে পারছে না তাদের এভাবে চলে যাওয়া। সারাটা জীবন পাশাপাশি কাটাবে তারা, কথা ছিল এমনই। তবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরের অধ্যায়ে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত জিসান মিষ্টি দম্পতি, 7 দিন আগে আর পরে। রাজধানীর রায়েরবাগ এলাকায় দোকানে দোকানে ফিল্টার পানি বিক্রি করত জিসান। 20 জুলাই ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে যখন উত্তাল ওই এলাকা, আন্দোলন দেখতে ঘরের সামনের রাস্তায় উঁকিঝুঁকি মারতে গিয়ে গুলি লাগে তার চোখে, মারা যায় জিসান। ওনার শ্বশুর শাশুড়ি উপর থেকে নিষেধ করছে যে ওদিকে যাচ্ছে না, গোলাগুলি করতেছে, কয় কিছু হবে না, কয়ে এই খাম্বার এখানে লুকাইছে যেমনি পুচকি মারে দেখছে আর গুলি লাগিয়েছে। সোমবার জীবনসঙ্গীকে দাফন করার পর পৃথিবীটা হয়তো অচেনা লেগেছে মিষ্টি আক্তারের। জিসানটা সারা কিছু বোঝে না। জিসান মারা যাওয়ার পরে থেকে জিসানের একটা প্যান আর 7 বুকেলে সবসময় কান্না করতো, কত কে আমি জিসান, এটা আমার জিসান, এটা আমার জিসান, খাইতে কইলে আমার জিসান রান্না। শোকস্তব্ধ 2টি পরিবারই এখন দিশেহারা। আমরা বাসায় কেউ ছিলাম না, ওই সময় আসি দেখি আমার মেয়ে গলায় ওনা ঝুলিয়া ফ্যানের লগে মারা গেছে। মেয়েও গেল, জামাইও গেল, সবই হারাইলাম। আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই মেনে নিতে পারছে না জিসান মিষ্টির এভাবে চলে যাওয়া। 1 বছর হলো তার দাম্পত্য জীবন শুরু। হ্যাঁ, এই স্বামীর শোকে মনে করেন যে সে এখন নিজেকেই আর মেনে নিতে পারেনি। একটার প্রশ্ন 2টা জীবন ক্ষতি হইল না, এটা তো একটা মর্মান্তিক ঘটনা। যেখানেই থাকুক ভালো থাকুক জিসান আর তার মিষ্টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে নিচ্ছি শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে উদীচীর সাংস্কৃতিক সমাবেশ চলছে। এই মুহূর্তে সাইফুদ্দিন রবিন আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সাংস্কৃতিক সমাবেশের বিস্তারিত কি জানতে পারলেন আমাদের জানাবেন, কি দেখছেন? সোয়ার, এখানে আসলে নানান ধরনের কর্মসূচি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে। খানিক আগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ মঞ্চনার ব্যানারে একটি শোক মিছিল, সেখানে মানবাধিকার কর্মীরা যুক্ত হয়েছেন। এখন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সমাবেশ, যেটি মূলত কোটা সংস্কার আন্দোলনের ছাত্র হত্যার প্রতিবাদে, এবং তারা নিন্দা জানাচ্ছেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আন্দোলনে যারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছেন তারা হত্যার অভিযোগ তুলছেন এই সমাবেশ থেকে, এবং সেই সঙ্গে নানান ধরনের প্রতিবাদী গান, জাগরণী গান, সেসবের মধ্য দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছে। তারা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মূলত নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছে। এখানে যেমন বিষাদ, দ্রোহ, বিদ্রোহ সবকিছুই আসলে প্রকাশ করছে এর মধ্য দিয়ে। এবং যারা বক্তব্য দিচ্ছেন বা এই উদীচী শিল্পী গোষ্ঠীর ব্যানার হলেও এখানে মূলত নানান ধরনের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আসলে যুক্ত হয়েছেন, সংহতি প্রকাশ করেছেন এই কর্মসূচিতে, এবং তারা বলছেন এর দায় আসলে রাষ্ট্রকে নিতে হবে। এই ব্যাপক পরিমাণে হতাহতের ঘটনার দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবিও তুলছেন আসলে এই সমাবেশ থেকে। এবং এর আগে যে সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, প্রেস ক্লাবের সামনে যে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছিল প্রতিবাদ মঞ্চের ব্যানারে, সেখান থেকেও মানবাধিকার কর্মীরা বলছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সংবিধান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়েছে, শিক্ষার্থী এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে, সেসবের সম্মিলিত প্রতিবাদ আসলে প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি থেকে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে। বিকেলে এই প্রেস ক্লাবের সামনে থেকেই একটি দ্রোহের মিছিল কর্মসূচি রয়েছে, যার মধ্য দিয়ে এই কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতা হত্যার প্রতিবাদ যেমনটি জানানো হবে, ঠিক তেমনি ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গেও এক ধরনের সংহতি প্রকাশ করা হবে। সোহার। রবিন, ধন্যবাদ আপনাকে। ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে যৌথ বিবৃতিতে কথা জানিয়েছেন তারা। একই সাথে চলমান আন্দোলন অব্যাহত রাখারও কথা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ডিবি অফিসে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেয়া হয়নি। জানান, অন্যায়ভাবে সমন্বয়কদের আটক,
সারা দেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন শুরু করেন। পরে তাদের সাথে যোগ দেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমও। কিন্তু পরিবার ও মিডিয়ার কাছে গোপন করা হয় বিষয়টি। প্রায় 32 ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সন্ধ্যা পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণ থাকতে পারে উল্লেখ করে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত, সতর্কবার্তা এগুলো এখনো অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। বৃষ্টি আর পাহাড়ি ঢলের কক্সবাজারের বিভিন্ন এলাকা এখনো পানিতে তলিয়ে চরম ভোগান্তির দিন কাটছে বাসিন্দাদের। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন জানাবেন, আর দুর্গত এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি কি দেখছেন, নতুন করে কোন কোন এলাকা জলমগ্ন হয়েছে এবং সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, আসলে কক্সবাজারে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, কক্সবাজারের যে নিম্নাঞ্চল, বিশেষ করে কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং অন্যান্য যে এলাকাগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, রামু, কক্সবাজার সদরের পৌরসভা, কক্সবাজার সদর এবং পৌরসভা সহ বেশ কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই জলবদ্ধতা সৃষ্টির পর মানুষ যখন পানিবন্দী হয়ে পড়ে, ঘরবন্দী হয়ে পড়ে, তাদের খাবার দাবার সহ বেশ সংকটময় মুহূর্ত তারা পার করছে। এই সময়ই কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা দেখছি, আমরা এখন আছি উখিয়ায়। এখানে একটু আগে জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, তিনি এসে ত্রাণ বিতরণ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে কক্সবাজারের যেসব এলাকায় মানুষ পানিবন্দী হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা করা হচ্ছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা 47 মেট্রিক টন চাল তারা বরাদ্দ পেয়েছেন এবং 5 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন। তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং চাল বিতরণ করা হচ্ছে এবং তিনি আরও বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাদের তালিকা নিরূপণ করে সবাইকে তাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে সেগুলো ঠিক করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে বলে তিনি তাদেরকে কথা দিয়েছেন সাধারণ মানুষকে। সোহার, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের খবর জানাচ্ছিলেন ইসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 316 জনে, বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও। বুধবার 227 জন নিখোঁজের তথ্য দিলেও একদিন পরই কর্তৃপক্ষ জানায় এর সংখ্যা 240। সে তালিকায় রয়েছে 27 শিশু ও 76 নারী। প্রাণহানি আরও বাড়বে এ সংখ্যা কর্তৃপক্ষের। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌ সহ বিভিন্ন বাহিনীর 1600 সদস্য। সোমবার মধ্যরাতে রাজ্যের ওয়াইনাড জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল, তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর ওপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। 48 ঘন্টা শান্ত থাকার পর আবারও হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল। লেবানন থেকে ছোড়া হয়েছে প্রায় 60টি রকেট, তবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। অবশ্য ইসরায়েলের দাবি, বেশিরভাগ রকেটই তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
ইহুদি সেনাবাহিনীর হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হওয়ার পর এটাই ইসরায়েলে হিজবুল্লাহর প্রথম হামলা। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে মিসাইল হামলায় 12 জনের মৃত্যু হয়। এই হামলার জন্য ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর কারণে জটিল হয়ে উঠবে গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া, এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যান্ড্রু সামরিক ঘাঁটি সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজায় সংঘাত বন্ধে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। হানিয়ার মৃত্যু এই প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে এমনটাও জানান তিনি। এরই মধ্যে হামাস প্রধানের মৃত্যু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপও করেছেন বাইডেন। এই ঘটনায় তিনি উদ্বিগ্ন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে হামাস। এই ছিল যমুনা নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।